তামিম ইকবালের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তিনি খুব ভালো জানেন, খুব সম্প্রতি খেলেছেন। আমি বলছি যে তার আসলে ভবিষ্যৎটা কী হতে যাচ্ছে, তার ভবিষ্যৎটাকে আসলে ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের মতো সেদিকে পরিণত হবে, নাকি তামিম ইকবাল শক্ত অবস্থায় দাঁড়িয়ে তিনি সামনের দিকে কাজটা করতে পারবেন? আসলে তাকে আমরা যে রাজনৈতিক প্রভাবের কথা বলছি, সেই রাজনৈতিক প্রভাবের বলয় থেকে তিনি বেরোতে পারবেন কিনা? রাজনৈতিক প্রভাবের বলয় থেকে তো বের হওয়াটা, মানে পৃথিবীর সব কিছুই তো রাজনীতি, রাজনীতির বাইরে কিচ্ছু না। মানে এই যে এখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানে যে যুদ্ধ হচ্ছে, এটাও তো একটা বৈশ্বিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স আমরা যেগুলোকে বলি। পৃথিবীর কোনো কিছুই রাজনীতির বাইরে না। আপনি রাজনীতির বাইরে কোনো কিছুকেই আপনি নিতে পারবেন না, সব কিছুই রাজনীতি। এখন এই মুহূর্তের রাজনীতিতে তামিম ইকবাল খান, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন, তিনি এই জায়গায় সাকসেসফুল হয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। 3 মাস পরে ইলেকশন, যারা অ্যাডহক কমিটিতে আছেন তারাও ইলেকশন করতে পারবেন। তামিম ইকবাল নিশ্চয়ই, তার একটা প্যানেল থাকবে, সেই প্যানেল নিয়ে তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই নির্বাচনে অংশগ্রহণ, আবার বলছি, ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন হলে, উৎসব মুখর একটা ইলেকশন হওয়া উচিত। এবং যারা সেই রাজনীতিতে নিজেদেরকে প্রমাণ করতে পারবেন, তারাই আবার ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়ে আসবেন। ডিরেক্টররা তো নির্বাচন করে ক্রিকেট বোর্ডের, পরবর্তীতে সভাপতি কে হবেন। তামিম ইকবাল যদি সেই জায়গায় যেতে পারেন, ডেফিনেটলি তিনি হবেন। বাট এই 3টা মাস তার জন্য খুবই ক্রুশিয়াল। এই ক্রুশিয়াল টাইমটা তিনি আসলে কিভাবে নেগোশিয়েট করেন। ওভারঅল তার স্টার্টিংটা আমার কাছে মনে হয় যে ভালোই হয়েছে, তিনি শুরুটা করেছেন যথেষ্ট ভালো। এইটাকে তাকে টেনে নিতে হবে। এবং যেহেতু এইটা অ্যাডহক কমিটি, এই বোর্ডের কিন্তু খুব মেজর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তাদের রুটিন ওয়ার্ক, এবং রুটিন ওয়ার্কের বাইরে গিয়ে তাকে করতে হচ্ছে একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করা, যেই নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্ন না থাকে, প্রশ্নবিদ্ধ কোনো ইলেকশন করা যাবে না। এটাই তো তার কাছে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে তিনি যদি উতরে যান, বাংলাদেশের মানুষ তামিম ইকবালকে মনে রাখবে, বাংলাদেশ ক্রিকেটের মানুষ তামিম ইকবালকে মনে রাখবে। 2012-এর একটা ঘটনা মনে পড়ে গেছে। নাজমুল হাসান পাপন, তিনি অ্যাডহক কমিটির মাধ্যমে এসেছিলেন, পরবর্তীতে সভাপতি হয়েছিলেন, 3 টার্ম তিনি সভাপতিত্ব করেছেন। সেই আলোচনায় আবার না যাই, আমি একটু ফিরতে চাই। তামিম ইকবালের কথা বলছিলেন, আপনি ঘরোয়া ক্রিকেটের কথা বলছিলেন। আমরা আজকেই একটা প্রতিবেদন দেখলাম, সহকর্মী রেজন শন করেছেন, যে লেজেন্ডস অফ রূপগঞ্জ, আমরা ডিপিএলে, ঢাকা প্রিমিয়ার লিগে শক্তিশালী দলগুলোর মধ্যে বলি যে একটা অন্যতম দল, তারা এবার হয়তো বা ডিপিএলে খেলবে না। এই বিষয়গুলো কি এখন থেকে তামিম ইকবালকে একটা চাপে ফেলার মানে কারণ হয়ে দাঁড়াতে পারে কিনা? তামিম ইকবালকে চাপে ফেলার কারণ, লেজেন্ডস অফ রূপগঞ্জের যিনি টিম ওনার, তিনিও, তামিম ইকবালরা ঠিক যেই প্যাসেজটাকে ইউজ করেছেন, তিনিও সেই প্রসেসেরই অংশ। তো কিন্তু সামহাও ওই যে নেক্সাস থেকে বাইরে চলে যাওয়ার ব্যাপারটা তার ক্ষেত্রে হয়েছে। তিনি এই নেক্সাসের মধ্যে নাই, বা তিনি এই প্রসেসের মধ্যে মানে অনেকটা আউট হয়ে গিয়েছেন, যে কারণে লেজেন্ডস অফ রূপগঞ্জ এইবার টিম করতে সম্ভবত করছে না, মানে অনেকটাই নিশ্চিত যে করছে না। কারণ লেজেন্ডস অফ রূপগঞ্জের ওই সময় যাকে কোচ হিসেবে তারা আপনার সাইন করেছিলেন, বা যার কোচ হিসেবে যার সাথে কথা হয়েছিল, তিনি কিন্তু আবাহনীতে চলে এসেছেন। এবং লেজেন্ডস অফ রূপগঞ্জের অনেক প্লেয়ার আছেন যারা কিনা এই মুহূর্তে দল খুঁজছে, তারা অন্য কোন দলে যেতে পারে। তারা কিন্তু অনেকটাই অথৈ সাগরে পড়ে গিয়েছে। সবাইকে যে অ্যাকুমুলেট করা সম্ভব হবে বাকি দলগুলোতে, সেটাও না। সো হ্যাঁ, কিছুটা চ্যালেঞ্জ আছে, বাট এটা খুব বড় চ্যালেঞ্জ আমি মনে করি না। তবে লম্বা সময় ধরে এই যে ক্লাব যারা পরিচালনা করে, তারা তো নিজেদের গাটের পয়সা খরচ করে ক্লাব করে। ক্রিকেটের প্রতি সেই নিবেদন তাদের আছে, নাহলে আপনার কয়েক কোটি টাকা খরচ করে তারা যে দলগুলা করে, সেটার বিনিময়ে তারা আসলে পায়টা কি, কিছু কি পায়? তেমন বিশেষ কিছু কি পায়? ধরেন আমরা বিপিএলে রাজশাহী ওয়ারিয়ার্স, যে টিমটা, মানে যে টিমের সাথে আমিও ইনভলভ ছিলাম, আমরা আসলে এই টিম করে কি পেয়েছি? খরচই তো বেশি হয়েছে, লাভের অঙ্ক তো কিছু নেই। লাভের অঙ্কের ঘর দেখতে গেলে কিন্তু শূন্য। সেই শূন্য থেকেও কিছু মানুষ ক্রিকেটের স্বার্থে, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের স্বার্থে নিজেদের কমিটমেন্টের জায়গা থেকে দল করে। ক্লাবগুলো তো বছরের পর বছর সেটা করে যাচ্ছে। সো তাদেরকেও প্রিভিলেজ করতে হবে, তাদেরকেও একটা স্পেস দিতে হবে, তাদের স্টেকটাকেও মজবুত করতে হবে। এবং দিন শেষে বাংলাদেশের ক্লাব ক্রিকেট অনেকটাই পরবর্তীতে বোর্ড ইলেকশনের মানে মেইন চাবিকাঠি বা হাতিয়ার হয়ে ওঠে। সেই জিনিসটাকে কোনো না কোনো জায়গায় আপনাকে আটকাতে হবে। ওই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু বি আ প্রফেশনাল ক্রিকেট বোর্ড।